আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আমাদের বেসিক সিরিজের ৩য় মডিউলের ভার্বের ২য় নাম্বার ক্লাসটি আলাপ করব। তো এই ভিডিওতে আমরা টোটালি ৩টা বিষয় ক্লিয়ার করব। নাম্বার 1, নন ফাইনাইট ভার্বের ব্যবহার। নাম্বার 2, আইএনজি ভার্ব কখন মেইন ভার্ব হবে, কখন জেরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। নাম্বার 3, ভার্বের ৩ নাম্বার রূপ, কখন মেইন ভার্ব হবে, কখন ফার্স্ট পার্টিসিপল হবে, কখন ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা আলাপ করব নন ফাইনাইট ভার্বের বাক্যে ব্যবহার নিয়ে। এই আলাপটা একটু বোরিং বাট খুবই ইফেক্টিভ একটা আলাপ হবে ইনশাআল্লাহ। নন ফাইনাইট ভার্ব ইংরেজি বাক্যে ৩ ভাবে ব্যবহৃত হয়। নাম্বার 1, নাউন। নাম্বার 2, অ্যাডজেক্টিভ। নাম্বার 3, অ্যাডভার্ব। প্রথমে আমরা দেখব ইনফিনিটিভের 3টা ব্যবহার নিয়ে। তো এখানে আমরা দেখি ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ বাক্যে নাউন হতে পারে। মনে রাখতে হবে ইনফিনিটিভ শব্দটা হচ্ছে ভার্ব, নন ফাইনাইট ভার্ব, কিন্তু এটা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমনটা এখানে লেখা আছে সাবজেক্ট হিসেবে বসবে। ইনফিনিটিভটা যখন নাউন হবে তখন সেটা বাক্যে সাবজেক্ট হতে পারে। উদাহরণটা দেখে নেই। To be admitted in DU is my little dream. এই বাক্যে আমরা দেখতে পাই is হচ্ছে ভার্ব। আমরা আগের ভিডিওতে আলাপ করেছি is হচ্ছে লিঙ্কিং ভার্ব। am, is, are, was, were যখন বাক্যে একাকী বসবে তখন সেটা লিঙ্কিং ভার্ব। এখানে is হচ্ছে লিঙ্কিং ভার্ব পাশাপাশি মেইন ভার্ব। এখন is ভার্বের পূর্বে অবস্থিত in due, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, সো এটা সাবজেক্ট হবে না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টু বি অ্যাডমিটেড, যা কিনা ইনফিনিটিভের প্রকার। সো এই যে টু বি অ্যাডমিটেড এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভটা এখানে সাবজেক্ট হয়েছে, তাই এটা নাউন। এর পরের বাক্যে আমরা দেখতে পাই আই ওয়ান্ট টু সুইম ইন দ্য পুল। এই বাক্যে আই সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। এরপর আমরা দেখতে পাই টু সুইম, এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে বুঝবো এটা যে অবজেক্ট? আমরা ওয়ান্ট ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্টটা বের করতে পারি। আমরা একটু প্রশ্ন করে দেখি। আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? টু সুইম, সাঁতার কাটতে। তাহলে আমি কি চাই এটা দিয়ে প্রশ্ন করার পর টু সুইম পেয়েছি, তাই এটা হচ্ছে অবজেক্ট। আর আমরা একটু আগে বলেছি ইনফিনিটিভটা যদি অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে তাকে তো নাউন। এর পরের উদাহরণটাতে আমরা দেখতে পাই মম লাভস টু গিভ গিফটস। এখানে আমরা দেখতে পাই লাভস হচ্ছে মেইন ভার্ব। তাহলে মম লাভস, মম হচ্ছে ভালোবাসেন। মম কি ভালোবাসেন? টু গিভ গিফটস, গিফট দিতে। তাহলে মম যেটা দিতে ভালোবাসেন সেটাই কিন্তু এখানে অবজেক্ট। সো এখানে টু গিভটা হচ্ছে অবজেক্ট। তাহলে মম যেটাকে ভালোবাসেন সেটাই কিন্তু এই বাক্যে অবজেক্ট। তাহলে এখানে টু গিভ গিফটস এই পুরোটা মিলে কিন্তু এখানে অবজেক্ট। তো আমরা দেখলাম ইনফিনিটিভটা যখন নাউন হবে তখন সেটা সাবজেক্ট হতে পারে এবং অবজেক্ট হতে পারে। এছাড়াও ইনফিনিটিভটা যখন নাউন হবে তখন তা কমপ্লিমেন্ট হতে পারে। কমপ্লিমেন্টের উদাহরণটা দেখে নেওয়া যায়। His goal was to become a well-known writer. এই বাক্যে আমরা দেখতে পাই was হচ্ছে ভার্ব, আর এই বাক্যে ওয়াজটা কিন্তু লিঙ্কিং ভার্ব, কারণ এটি একা একা বসেছে। এখন এই যে লিঙ্কিং ভার্বের পরে অবস্থিত টু বিকাম, এটা কিন্তু ইনফিনিটিভ, যা কিনা এই বাক্যে কমপ্লিমেন্ট হয়েছে। কারণ আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অবস্থিত শব্দ হচ্ছে কমপ্লিমেন্ট। সো এই টু বিকাম এটা নাউন হয়ে তারপরে কমপ্লিমেন্ট হয়েছে। এর পরের বাক্যে আমরা দেখতে পাই your duty is to finish the work. এই বাক্যে is হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর তার পরে অবস্থিত to finish the work এটা হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে হচ্ছে এটা কমপ্লিমেন্ট এবং এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব ইনফিনিটিভ কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন তা কোনো নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। তো চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। ডু ইউ হ্যাভ এনি লন্ড্রি টু ওয়াশ?
এখানে আমরা দেখতে পাই এই যে টু ওয়াশ শব্দটা রয়েছে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এখন এটা কাকে ব্যাখ্যা করেছে? ডু ইউ হ্যাভ এনি লন্ড্রি? তোমার কি কোনো লন্ড্রি আছে? টু ওয়াশ কাপড় ধোয়ার মতো। এখানে আমরা দেখি এই যে লন্ড্রি ওয়ার্ডটাকে এক্সপ্লেইন করেছে হচ্ছে টু ওয়াশ। যেহেতু লন্ড্রি নাউনটাকে টু ওয়াশ ব্যাখ্যা করেছে, তাই আমরা বলতে পারি টু ওয়াশটাই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। মনে রাখতে হবে, নাউন অথবা প্রোনাউনকে যখন কেউ ব্যাখ্যা করে তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এর পরের উদাহরণটা আমরা দেখি, হিস্ট্রি ইজ মাই লিস্ট ফেভারিট সাবজেক্ট টু স্টাডি। এখানে আমরা দেখতে পাই এই যে সাবজেক্ট ওয়ার্ডটা রয়েছে এটাকে মডিফাই করেছে টু স্টাডি। তাহলে ফেভারিট সাবজেক্ট এটাকে ব্যাখ্যা করেছে টু স্টাডি, তাই টু স্টাডি শব্দটা হচ্ছে সাবজেক্ট শব্দটার অ্যাডজেক্টিভ। এর পরের উদাহরণটা দেখি, ইউ উইল হ্যাভ এ সিস্টার টু কনফাইড ইন। এখানে আমরা দেখি ইউ উইল হ্যাভ আ সিস্টার। এখানে এই যে সিস্টার ওয়ার্ডটাকে টু কনফাইড ইন এটা মডিফাই করেছে, তাই এখানে টু কনফাইড ইন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর পরের উদাহরণ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু নো। এই বাক্যে থিং শব্দটা হচ্ছে একটা নাউন যাকে ব্যাখ্যা করেছে টু নো। পুরো বাক্যটা যখন আমরা পড়বো টু নো বাদ দিয়ে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখন গুরুত্বপূর্ণ জিনিসের কাজটা কি? টু নো, জানা। এই থিং শব্দটাকে ব্যাখ্যা করেছে টু নো, তাই টু নো শব্দগুলো হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ কিন্তু নাউন হওয়ার পাশাপাশি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এবার আমরা দেখব ইনফিনিটিভটা বাক্যে কিভাবে অ্যাডভার্ব হতে পারে। ইনফিনিটিভটা যখন বাক্যে অ্যাডভার্ব হবে তখন এটা কিন্তু ভার্বকে মডিফাই করবে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে। বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। বিলি ইজ ফাইনালি রেডি টু গো। বিলি কিন্তু ফাইনালি যাওয়ার জন্য প্রস্তুত। এখানে আমরা দেখতে পাই টু গো শব্দটা হচ্ছে ইনফিনিটিভ। এখন এটা ঠিক আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে টু গো শব্দটা রেডি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাই এখানে টু গো শব্দটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে এটা হচ্ছে অ্যাডভার্ব। এর পরের উদাহরণ আমরা দেখি, আই ক্লাইম্ব দ্য মাউন্টেন টু সি দ্য ভিউ। আমি ক্লাইম্ব দ্য মাউন্টেন, মাউন্টেনে চড়েছিলাম, টু সি দ্য ভিউ, ভিউটি দেখতে। এখন আমরা যদি প্রশ্ন করি আমি মাউন্টেনে কেন চড়েছিলাম, তখন উত্তরে আসবে ভিউটা দেখতে। তাহলে এখানে আমরা দেখতে পাই টু সি দ্য ভিউ দিয়ে কারণ বোঝানো হচ্ছে, আর যখন কোনো শব্দ কারণ বুঝাবে তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো। সো এই বাক্যে টু সি দ্য ভিউ এটা ইনফিনিটিভ হয়ে অ্যাডভার্বের কাজ করেছে। আমাদের এখানকার শেষ উদাহরণ হচ্ছে ক্যামেরুন ট্রাভেলস টু সি দ্য ওয়ার্ল্ড। ক্যামেরুন ট্রাভেল করে, ক্যামেরুন হচ্ছে সাবজেক্ট, তারপর ট্রাভেলস হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ক্যামেরুন ট্রাভেল করে, ঠিক আছে, কেন ট্রাভেল করে? টু সি দ্য ওয়ার্ল্ড, বিশ্বটাকে দেখতে। আমরা ট্রাভেল শব্দটাকে যখন কেন দিয়ে প্রশ্ন করি তখন টু সি দ্য ওয়ার্ল্ড খুঁজে পাই, তাই টু সি দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাক্যে অ্যাডভার্বের কাজ করেছে। এবার আমরা যদি একটু সামারি করি, ইনফিনিটিভটা বাক্যে তিন ভাবে কাজ করে। নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব। ইনফিনিটিভ যখন বাক্যে নাউন হিসেবে কাজ করবে তখন তা কিন্তু সাবজেক্ট হতে পারে, পাশাপাশি অবজেক্ট হতে পারে, এছাড়াও কমপ্লিমেন্টও হতে পারে। এই পর্যায়ে আমরা দেখব জেরান বাক্যে কয়ভাবে কাজ করতে পারে। আলোচনার সুবিধার্থে আমি পূর্বের কথাটা আবার একবার রিপিট করছি। নন ফাইনাইট ভার্ব বাক্যে তিন ভাবে কাজ করে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার মধ্যে আমরা দেখলাম ইনফিনিটিভ তিনটাই হতে পারে, কিন্তু জেরান কিন্তু বাক্যে শুধু নাউন হিসেবে কাজ করে। চলো এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। জেরান নাউন হিসেবে ব্যবহৃত হয়। আইএনজি যুক্ত ভার্ব যখন বাক্যে নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা জেরান বলবো। তো জেরান যখন নাউন হবে তখন এটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, অবজেক্ট অফ প্রেপোজিশন হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। স্লিপিং ইজ হার্ড ইফ ইউ সাফার ফ্রম অ্যাংজাইটি। এই বাক্যে আমরা দেখতে পাই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা মেইন ভার্ব।
এখন মেইন ভার্বের পূর্বে অবস্থিত স্লিপিং এই শব্দটা হচ্ছে আইএনজি ভার্ব। এখন এই আইএনজি ভার্বটি ছাড়া এখানে অন্য কোনো ওয়ার্ড নেই, তাই আমরা বলতে পারি স্লিপিং শব্দটা হচ্ছে এই বাক্যে সাবজেক্ট। আর আমরা জানি আইএনজি যুক্ত শব্দটা যদি সাবজেক্ট হয় তাহলে তা কিন্তু জেরান্ড। সো স্লিপিং শব্দটা এখানে জেরান্ড। তারপরে উদাহরণ আমরা চলে যাই। বিং রুড টু কাস্টমার্স ওন্ট আর্ন ইউ মেনি টিপস। বিং রুড টু কাস্টমার্স, এই যে এখানে আমরা দেখতে পাই ওন্ট আর্ন, এটা হচ্ছে মেইন ভার্ব। এখন মেইন ভার্বের পূর্বে অবস্থিত বিং রুড টু কাস্টমার্স, এটা কিন্তু জেরান্ডেরই একটা রূপ। সো এখানে সাবজেক্ট হচ্ছে জেরান্ড, তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট যেহেতু জেরান্ড হয়েছে তাই এটি নাউন। এখন আমরা দেখব আইএনজি ভার্ব যখন নাউন হবে তখন তার সাবজেক্ট অবজেক্টের ব্যবহার। হেলেনা হ্যাজ মাস্টার্ড ফেন্সিং, এখানে আমরা দেখতে পাই হেলেনা হ্যাজ মাস্টার্ড, এই যে মাস্টার্ড এটা একটা ভার্ব এবং ভার্বের পরে অবস্থিত ফেন্সিং এটা কিন্তু অবজেক্ট, কারণ মাস্টার্ড কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব আর আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে। সো ফেন্সিংটা হচ্ছে একটা অবজেক্ট। এরপরে আমরা দেখি দে হেট মোয়িং দ্য ল, এই বাক্যে হেট একটা ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবস্থিত মোয়িং দ্য ল, এই পুরো ফ্রেজটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। আর জেরান্ড হওয়ার পর এটা কিন্তু এখানে নাউন আর এটা কিন্তু এখানে অবজেক্টও। এবার আমরা দেখব জেরান্ড কখন প্রেপোজিশনের অবজেক্ট হয়। তো অবজেক্ট অফ প্রেপোজিশন কি একদম সহজ করে যদি বলি, ইংরেজি বাক্যে প্রেপোজিশন কখনোই একা একা বসে না, প্রেপোজিশনের পরে কিন্তু নাউন অথবা প্রোনাউন বসে। ইংরেজি বাক্যে যখন প্রেপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসে তাকে কিন্তু অবজেক্ট অফ প্রেপোজিশন বলা হয়। যেমনটা এখান থেকে একটু দেখে নেই, টু এটা কিন্তু একটা প্রেপোজিশন। সো প্রেপোজিশনের পরে যা বসে এখানে কিন্তু এটা অবজেক্ট, এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। যেহেতু টু এর পরে যেটা বসে এটা হচ্ছে প্রেপোজিশন অবজেক্ট, এই জন্যই আমরা কথাটাকে একটু ঘুরিয়ে বলছি অবজেক্ট অফ প্রেপোজিশন। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর যদি তা প্রেপোজিশনের পরে বসে তখন কিন্তু তাকে আমরা নাউন বলবো, অর্থাৎ তা জেরান্ড। চলো বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। হি কুইকলি রিস্টোরড টু বেগিং, এখানে আমরা দেখতে পাই টু হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে বেগিং তা কিন্তু আইএনজি ভার্ব। আমরা জানি প্রেপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে আর সেটা যদি একটাই হয় ওটা কিন্তু নিশ্চিন্তে জেরান্ড। এর পরের উদাহরণে চলে যাই। হলিডেজ আর পারফেক্ট ফর ভিজিটিং ফ্যামিলি, এই বাক্যে আমরা দেখতে পাই ফর হচ্ছে প্রেপোজিশন আর প্রেপোজিশনের পরে এই যে ভিজিটিং ওয়ার্ডটা রয়েছে তা কিন্তু জেরান্ড। এরপরে আমরা দেখব জেরান্ডের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার, একদম ইজি। যখন আমরা দেখব লিঙ্কিং ভার্বের পরে আইএনজি রয়েছে আর সেটা অবস্থা বুঝায় নাই তখন আমরা সেটাকে জেরান্ড বলে দিব। যেমন হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তার প্রিয় কার্যাদি হলো পড়াশোনা। এখানে আমরা দেখতে পাই রিডিং এর ঠিক পূর্বে ইজ রয়েছে যা কিনা এখানে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর অবস্থিত রিডিং শব্দটা হিজ ফেভারিট অ্যাক্টিভিটি এটাকে কিন্তু ব্যাক অবস্থাও বোঝাচ্ছে না। সো এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে না, এটা হচ্ছে এখানে নাউন আর নাউন হয়ে এটা কমপ্লিমেন্ট। সো আমরা যেটা বুঝলাম ভার্বের সাথে আইএনজি হওয়ার পর যদি সেটা নাউন হয় তাহলে তাকে আমরা জেরান্ড বলে দিব। এখন ভার্বের সাথে আইএনজি হওয়ার পর নাউন হলে সেটা বাক্যে সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট অফ প্রেপোজিশন হতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে। ইনফিনিটিভ এবং জেরান্ডের ব্যবহার আলোচনা করার পর এই মুহূর্তে আমরা দেখব পার্টিসিপলের ব্যবহার। তো পার্টিসিপলগুলো বাক্যে দুইভাবে কাজ করবে, হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। তো চলো আমরা দেখে নিই কখন পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয়। প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভের ব্যবহার। আই স এ ফ্লাইং বার্ড, এই বাক্যে এই যে ফ্লাইং শব্দটা হচ্ছে এটা কিন্তু আইএনজি ভার্ব, এটা কিন্তু বার্ড শব্দটাকে মডিফাই করেছে, তাই এখানে ফ্লাইং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ আর ফ্লাইং শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমরা দেখি an educated man is respected by all, এখানে এডুকেটেড শব্দটা কিন্তু ভার্বের 3 নাম্বার, এটা ম্যান শব্দকে মডিফাই করেছে তাই এখানে এডুকেটেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পর্যায়ে আমরা দেখব পার্টিসিপল কখন অ্যাডভার্ব হতে পারে। প্রথম উদাহরণটাতে আমরা দেখি হি রোট এ লেটার ডেসক্রাইবিং ইংলিশ সোসাইটি,
তিনি একটা চিঠি লিখেছিলেন। কিভাবে লিখেছিলেন? ইংলিশ সোসাইটিকে বর্ণনা দিয়ে। সো ডেসক্রাইবিং ইংলিশ সোসাইটি এটা কিন্তু বাক্যে অ্যাডভার্ব। এর পরের উদাহরণ আমরা দেখি, imprisoned nearly 3 decades he never lost his resolve। প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ হয়ে তিনি কখনোই তার দৃঢ়তা হারাননি। তিনি কতদিন ধরে কারারুদ্ধ হয়েছেন? প্রায় 3 দশক ধরে। সো এই পুরোটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, আর এটা কিন্তু বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এরপরে আমরা দেখি, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। আমি বেডে গেছিলাম, মানে আমি ঘুমাতে গিয়েছিলাম। কখন গেছি? কাজটা শেষ করার পর। এই যে হ্যাভিং ফিনিশড, এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল, যা কিনা এই বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে এতক্ষণের আলোচনায় যদি আমরা সারমর্ম করি, ইনফিনিটিভ বাক্যে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। বিপরীতে জেরাম শুধু নাউন হতে পারে। আর পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দুইটাই হতে পারে।